সম্ভাবনাকে গলা টিপে মেরেছে বাংলাদেশের শরিয়া ভিত্তিক ব্যাংক। কথা ছিল গ্রাহকের সাথে সুদ নয় মুনাফা ভাগাভাগি করবে এসব আর্থিক প্রতিষ্ঠান, লেনদেন হবে ধর্মের অনুশাসন মেনে। কিন্তু গত দেড় দশকে ব্যাংকিং খাতে যে নৈরাজ্য আর লুটপাট, সেই ধাক্কা এড়াতে পারেনি শরিয়া ভিত্তিক ব্যাংক। খেলাপি ঋণে মাথা ডুবে গেছে একসময় সেরা প্রতিষ্ঠানের। গত 3 মাসে এসব প্রতিষ্ঠানের আমানত কমেছে প্রায় 8,000 কোটি টাকা। তাই প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি শরিয়া ভিত্তিক ব্যাংকিং টিকে থাকবে? সেই প্রশ্নের উত্তর জানতেই আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিনকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব নুরুল আমিন, আপনি আমাদেরকে আজকে স্টুডিওতে এসে সময় দিচ্ছেন, সেজন্য আমরা শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমি জানি আপনি এখন গুরু দায়িত্ব পালন করছেন এবং আপনাকে অনেক ধরনের চ্যালেঞ্জ সামাল দিতে হচ্ছে, কারণ ব্যাংকিং খাতের এক ধরনের পরিবর্তিত পরিস্থিতি। যেহেতু আলোচনাটা শরিয়া ভিত্তিক ব্যাংকিং নিয়ে বা ইসলামী ভিত্তিক ব্যাংকিং নিয়ে, আমি এভাবেই শুরু করতে চাই। যখন এটি শুরু হলো বাংলাদেশে, তখন এই আর্থিক প্রতিষ্ঠানগুলো যে আসলে সবচেয়ে বড় সম্ভাবনাময় বাজার তৈরি করবে সেটি আভাস মিলছিল, এবং আমরা এমনও দেখেছি যে অনেক রেগুলার ব্যাংকও তাদের আলাদা আলাদা উইন্ডো খুলছিল শরিয়া ভিত্তিক ব্যাংকের। সেই শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ে কিভাবে এতটা নৈরাজ্য তৈরি হলো, এবং এখন যখন আপনি চ্যালেঞ্জ সামাল দিচ্ছেন, আপনার অভিজ্ঞতা কি? ধন্যবাদ। আপনি সঠিকভাবে বলছেন। আমাদের দেশে পাকিস্তান আমল বা 1983 সনের আগ পর্যন্ত, যেটাকে আমরা কনভেনশনাল ব্যাংকিং বলি, ব্রিটিশ ব্যাংকিং সিস্টেম আমাদের এখানে কাজ করছে। আমরা 83 সালে প্রথম ইসলামী ব্যাংক বাংলাদেশের লাইসেন্স, ইসলামী ব্যাংক নামে এটা করা হয়েছে। কিন্তু তখন দেশে কিন্তু বাংলাদেশে নিজস্ব ব্যাংক কোম্পানি আইনও ছিল না, ইসলামী ব্যাংকের নীতিমালাও ছিল না। কিন্তু এটা যখন পারমিশন দেওয়া হচ্ছিল, তখন বাংলাদেশ ব্যাংক কিছু নীতিমালা করে কিন্তু ইসলামী ব্যাংক চালু করেছে। পরবর্তী সময়ে কিছু কিছু ব্যাংক ইসলামিক শাখা খুলেছেন, একটা উইং খুলেছেন। কেউ উইন্ডো বলতেন, কেউ শাখা বলতেন, কেউ উইং বলতেন, যে একটা ওই শাখার মাধ্যমে পার্টিকুলারলি এই ইসলামিক ব্যাংকিংটা করবেন। তো সেটাও খুব সাকসেসফুল আমার মনে হয় 2000 সালের প্রথম দশকেও হয় নাই। পরবর্তী সময়ে এটা 2010, 11, 12 থেকে শুরু করে আরও কিছু কিছু ইসলামী ব্যাংক এখানে আসা শুরু করলো, অথবা কিছু কনভেনশনাল ব্যাংক ইসলামী ব্যাংকে রূপান্তর হলো। ঠিক তেমনি হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক একটি। এটি একটি 13 সালে এনআরবি গ্লোবাল ব্যাংক নামে, এনআরবিদের ব্যাংক হিসাবে, যে 3টি এনআরবি ব্যাংক এর মধ্যে এটি একটি ছিল। এটাকে এসে পরবর্তী সময়ে এটার নাম বদল করা হলো এবং 21 সালে এটাকে ইসলামিক ব্যাংকে রূপান্তর করা হলো গ্লোবাল ইসলামী ব্যাংক। প্রথমত এটা কনভেনশনাল ব্যাংক ছিল। যে আপনি যেই প্রসঙ্গটা বলছেন সেটা হচ্ছে যে ঠিক আদর্শিক কারণে যদি ইসলামী ব্যাংক হয়ে থাকে অথবা মানুষের আস্থা অর্জন করতে পারে, তাইলে একটা প্রতিষ্ঠান সাকসেসফুল হতে পারে, সেটার প্রমাণ হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। দেশের বৃহত্তম ব্যাংক, দেশের 1 নম্বর ব্যাংক, এবং সাইজের দিক থেকে, কর্মকাণ্ডের দিক থেকে এটি মানুষের আস্থা অর্জন করেছিল। কিন্তু সেখানে ইসলামিক ধারাটা শুরু থেকেই ছিল, কিন্তু একটা সময়ে এসে এটার যে মালিকানা পরিবর্তন 17-18 সালের দিকে, তো তখন কিন্তু ওই আদর্শিক দিকটা কতটা স্পষ্ট ছিল বা কতটা ট্রান্সপারেন্ট ছিল, এটা আপনারা সবাই আমরা জানি। যে পরবর্তী ঘটনাগুলো যে ঘটনা, সেগুলো কিন্তু লুটপাটেরই ঘটনা। কাজে সেখানে ইসলামিক ব্যাংকিংয়ের কোনো ধারা যে খুব প্রপারলি কাজ করছে, আমি সেটা ব্যক্তিগতভাবে মনে করি না। ঠিক তেমনি গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে আরম্ভ করে একটা গ্রুপের সবগুলো ব্যাংকে ইসলামিক ধারার ব্যাংক। তাহলে এগুলো কি আদর্শিক কারণে ইসলামিক করা হলো? এগুলো কি ইসলামিক শরিয়া ভিত্তিক হলো? শরিয়া ভিত্তিক কি চলেছে? সেই পরিমাণ লোক কি আমাদের দেশে ট্রেন্ড হয়েছে? কনভেনশনাল ব্যাংক থেকে এনে এমডি করা, অফিসার আনা, ইভেন আমরা মানে উইথ অল যে সমস্ত ধর্মাবলম্বীরা এখানে কাজ করছিল, তাহলে ওদের একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা, ওদের একটা ট্রেনিং, এই বিষয়গুলো কিন্তু খুব একটা মানে আমি দেখি না যে এখন এসে অতটা স্পষ্ট। বাট এখানে একটা ইসলামিক ব্যাংক কনসালটেটিভ ফোরাম আছে,
এখানে একটা সেন্ট্রাল শরিয়া বোর্ড আছে, সমস্ত ব্যাংকের জন্য নিজস্ব শরিয়া বোর্ড আছে। এই জিনিসগুলো আমি ওখানে আমার এই ব্যাংকেও ঠিকমতো পেয়েছি। দেয়ার ইজ এ শরিয়া বোর্ড, একটা শরিয়া ডিপার্টমেন্ট আছে, সেখানে প্রচুর লোকজন কাজ করেন এবং দেখেন এগুলো ঠিক আছে কিনা, কিন্তু ওনারা ওই ইমপ্লিমেন্টটা করতে পারছেন কিনা আমার এই সন্দেহটা এখনও আছে। এটা আমরা আসার পরে যেটা আমার ব্যক্তিগতভাবে আমার বোর্ড, যা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের বোর্ড, আমি সেখানে এই কথাটা বলার চেষ্টা করছি যে আমরা শরিয়া ভিত্তিক ব্যাংক, আগে যাই হয়ে থাকুক না কেন আমরা চেষ্টা করব এটাকে ওই পদ্ধতিতে ফিরে যেতে যেটা শরিয়া ভিত্তিক বাংলাদেশের কনটেক্সটে যতটুকু বাস্তবায়ন করা যায়। যদিও শরিয়া বলতে পার্শিয়াল কিছু ব্যাপার না, কিন্তু যতটুকু সম্ভব ততটুকু করা যায় কিনা আমরা এখন সেই চ্যালেঞ্জটা, সেই চেষ্টাটা করছি। একটা প্রশ্ন আমি এখানে জুড়ে দিতে চাই, যে শরিয়া বোর্ডের কথা আপনি বলছিলেন, মানুষের মনে এক ধরনের প্রশ্ন, যেহেতু আপনি আস্থার কথা বলছিলেন, প্রশ্ন থাকে যে এই ব্যাংক থেকেও কিভাবে টাকা লুটপাট হলো। এখানে তো ব্যাংকার থেকে শুরু করে বোর্ড সবার এক ধরনের আলাদা ধরনের মানসিকতা বা মনস্তত্ত্ব থাকা উচিত। এটি কিভাবে সম্ভব হলো মানে এত মানুষ জড়িত থাকার পরে, সেটি এক ধরনের প্রশ্ন। আপনার মনে কোনো ব্যাখ্যা আছে কিনা এক? দ্বিতীয়ত হচ্ছে যে একটি পার্টিকুলার গ্রুপের আন্ডারে এতগুলো শরিয়া ভিত্তিক ব্যাংক ছিল, আপনার কাছে মনে হয়েছে কিনা যে শুধুমাত্র এই ধরনের অনিয়মগুলো করার জন্যই আসলে তারা পার্টিকুলারলি কেন শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকেই বেছে নিল? সেটার আপনার মনে কোনো ব্যাখ্যা এসেছে কিনা? এটা একটা সিম্পল উত্তর, আমার ব্যক্তিগত উত্তর। সেটা হচ্ছে যে আদর্শিক কারণে এই ব্যাংকগুলোকে শরিয়া ভিত্তিক করা অথবা রূপান্তর করা হয়নি। লাভজনক এবং মানে মানে কোট আনকোট ফাঁকি দেওয়ার সুযোগ হবে এইরকম চিন্তা থেকেই কিন্তু এই ব্যাংকগুলোকে ইসলামিক ধারায় কনভার্ট করা হয়েছে। ফলে এটার যে ভিশন মিশন আমরা যেটা বলি, ভ্যালুজ বলি, ওই জায়গাটাতেই গলদ যে আমরা এইভাবে করব এক। দ্বিতীয় যেটা, সেটা আমি একটু আগে যেটা বললাম যে এই ধরনের ট্রেন্ড লোক, এই ধরনের ট্রেন্ড এক্সিকিউটিভ, এই ধরনের লোক দিয়ে তো এই ব্যাংকটা পরিচালনা সম্পূর্ণভাবে হয় নাই। শুধু শরিয়া বোর্ড এই কাজটা ইমপ্লিমেন্ট করতে পারবে এটা আমি মনে করি না। আমি কাজ করে দেখছি শরিয়া বোর্ড সময়ে সময়ে, আরেকটা জিনিস আপনাকে বলি, শরিয়া বোর্ডের কাছে সবসময় গেছে কিনা আমার তো এখন সন্দেহ। ওকে, আপনি যেটা ব্যবসা করবেন এটা শরিয়া ভিত্তিক কিনা, এটা শরিয়া বোর্ডের ক্লিয়ারেন্স নেওয়া হয়েছে কিনা, এটা সব ক্ষেত্রে সেটা আমি মনে করি যে এটাকে ওভারলুক অথবা এক সাইডে রেখে অথবা লুকাই করা হচ্ছে। তো ফলে হচ্ছে যে যেহেতু আদর্শিক কারণে নয়, তাহলে ওটা প্রায়োরিটি পেত। যেহেতু লাভের চিন্তা থেকে এই জিনিসটা করা হয়েছে, সেহেতু ওই লাভের দিকেই কনভেনশনাল ব্যাংকিং যা যা কাজ করে এইভাবেই মানে যারা কর্মকর্তা কর্মচারী তাদেরও সাইকোলজিটা এরকম, কাজটা হয়েছে সেরকম। আমার একটা ব্যক্তিগত অবজারভেশন এখানে আছে, সেটা হচ্ছে যে আমরা দেশের টোটাল সিস্টেমটা কিন্তু ইসলামিক নয়, সেন্ট্রাল ব্যাংক ইসলামিক নয়। দেশে ইসলামিক ধারার ব্যাংক যেই কয়টি আছে না, আমাদের 11-12টা বোধহয় ইসলামিক ব্যাংকিং আছে, প্লাস টোটাল 36টা ব্যাংকের এইগুলো সহ ওদের ইসলামিক উইন্ডো বা উইং আছে। তাইলে আর কি সিস্টেম? অন্যান্য ব্যাংক দেখেন যে 50টা ব্যাংক কনভেনশনাল হয়, এর মধ্যে বিদেশি ব্যাংক আছে, আমরা যে আন্তর্জাতিক বাণিজ্য করি সেই ব্যাংক, এগুলো কি ইসলামিক? ইসলামিক করার জন্য টোটাল সিস্টেম ইসলামিক হলে যে সুবিধাটা ছিল, এই ইসলামিক ধারার ব্যাংকগুলো সেই সুবিধাটা আদর্শিকভাবে পায় নাই। বাট নিজেদের মধ্যে যেটা করার সেইটুকু পরিপূর্ণভাবে করে নাই বলেই আজকে এগুলোর এই দুরবস্থা। এখন একটা প্রশ্ন করতেই চাই, যেহেতু আপনার অভিজ্ঞতা আমি জানতে চাই, সেটা হচ্ছে যে খেলাপি ঋণ পরিস্থিতি এখন কিভাবে আপনারা সামাল দিচ্ছেন? গ্লোবাল ইসলামী ব্যাংকের কথাই যদি বলি, অনেকে এরকমও বলে যে যদি সুদটা নাও পাওয়া যায় বা মুনাফাটা নাও পাওয়া যায়, যদি শুধুমাত্র মানে মূল অর্থটাও ফেরত আসে, তাও সেটা আমার মনে হয় গ্লোবাল ইসলামী ব্যাংকেরই প্রায় 6,500 থেকে 7,000 কোটি টাকা ফেরত আনতে হবে সেটি চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। এটি করার প্রক্রিয়াটা আসলে কতটা সহজ? আপনি যেহেতু নতুন দায়িত্ব নিয়েছেন, নিশ্চয়ই আপনি কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন, সেইটা করা কি আসলে খুব সহজ? আমরা কি আসলে এসব খেলাপি টাকা আদায় করতে পারবো? দেখুন, এই যে এই কয়টা ব্যাংক ইনক্লুডিং গ্লোবাল ইসলামী ব্যাংক যে কাজটা হয়েছে, সেটা হচ্ছে বারবার যে গ্রুপ এই কথাটা বলতে হচ্ছে, সেই কারণেই এটা একটু ডিফিকাল্ট। নামে বেনামে এখান থেকে টাকা কিন্তু একটা গ্রুপের হাতেই গেছে, যেটা আমরা এখন তথ্য প্রমাণে পাচ্ছি। প্লাস আমাদের এখানে একটা বিদেশি ইয়ে সহ একটা ফরেন্সিক অডিট হচ্ছে, সেখানে হয়তো আগামী 1-2 মাসের মধ্যে বেরোবে।
যে টাকাগুলো কিভাবে এখান থেকে এখানে হস্তান্তর হয়ে এটা একটা সময়ে হয়তো দেশের বাইরেও চলে গেছে। ব্যবসা বাণিজ্য করার জন্য আপনি যেই টাকার যোগানটা নেবেন সেটা ব্যাংক থেকেই আমাদের দেশে একমাত্র সোর্স। খেয়াল করবেন কথাটা, আমাদের ক্যাপিটাল মার্কেট তো স্ট্রং না, আমাদের বন্ড মার্কেট স্ট্রং না, ইভেন আমাদের ইকুইটি যে যারা ব্যবসা শুরু করবেন তাদের অনেক ইকুইটি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করেন না। তা আপনি দেখবেন যে মোস্ট প্রাইভেট কোম্পানিগুলোর পেইড আপ ক্যাপিটাল 1 লাখ টাকা বা 10 লাখ টাকা, কোনো কোনো ক্ষেত্রে অল্প কোটি টাকা যদি হয়, তা তারা কিন্তু শত কোটি টাকার ব্যবসা করছে। ফলে ইকুইটি সাপ্লাই এটাও আমাদের দেশে স্ট্রং না। এই সুযোগগুলোই ব্যাংকের আসছে, নিচে বলবো না, কারণ মানুষ টাকার জন্য ব্যাংকেই যাচ্ছে। ফলে ডিম্যান্ডটা অনেক হাই, প্রাইভেট ক্রেডিট ডিমান্ড বলি, ইভেন গভর্নমেন্ট বরোয়িংয়ের মধ্যে এখন কমার্শিয়াল ব্যাংকগুলো থেকেও বরোয়িং নিচ্ছে। তার মানে টাকার চাহিদা অনেক বেশি। সেই কারণে কনভেনশনাল কি শরিয়া ভিত্তিক কি এর বাইরে যে কাজটা করেছে, আমি কোথায় গেলে টাকাটা পাবো সেই জায়গায় মানুষ গেছেন। তো সেখানে সব পরিপূর্ণভাবে পালন করা হয় না, এটা হলো একটা দিক। দ্বিতীয় হলো এই ব্যাংকগুলোর যে কয়টা ব্যাংকের বোর্ড বা যে কয়টা ব্যাংক একটা গ্রুপের, সেই জায়গাটাতে কিন্তু টাকা একটা গ্রুপে নামে বেনামে ওনারাই পেয়েছেন। এখানে খুব মানে বেশি প্রাইভেট অন্য কোম্পানি বা গ্রুপ খুব একটা পান নাই, পাইলেও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ওটা পেয়েছেন। ইনারা এইসব ব্যাংকগুলোকে ডিফারেন্ট মডেলে লোনগুলো বের করে নিয়েছেন। তো সেই মডেলটা কিছুটা লেয়ারিং করে, এখানকার এফডিআর ওখানে, ওখানকার লোন এখানে, আবার এখানকার এফডিআর এর এগেনস্টে ওখান থেকে লোন, এই টাইপের একটি লেয়ারিং করে এই কাজগুলো করা হয়েছে। আমরা যেটা চেষ্টা করছি এই টাকাগুলো আদায়ের জন্য, আপনি যে কথাটা বললেন, যে সংখ্যাটা বললেন, সে টাকাগুলো কিন্তু সুদে আসলে বা প্রফিট যোগ হয়ে অনেক বেড়ে গেছে। সুদ বলা তো ইসলামী ব্যাংকে না, আমরা প্রফিটই বলি, আর আমরা লোন বা অ্যাডভান্স বলি না, আমরা ইনভেস্টমেন্ট বলি। তো ইনভেস্টমেন্টের যে প্রফিটটা সেই সহ এখন এটা কিন্তু আরও অনেক বেশি, প্রায় ডাবলের কাছাকাছি, এটা 6,500-7 হাজার কোটির মধ্যে নাই। তো সেখানে আমরা চেষ্টা করছি, যোগাযোগ করছি, আমরা সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে ইন কমিউনিকেশন আছি যে এটাকে কোন ভিত্তিতে এই 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 টাকাগুলো আদায়ের একটা প্রচেষ্টা নেওয়া যেতে পারে। সেখানে আমাদেরকে সেন্ট্রাল ব্যাংকের সার্কুলার ফলো করতে হচ্ছে। এই সার্কুলারটা কিন্তু ইসলামিক ব্যাংক বা এই ব্যাংকগুলোর জন্য ভিন্ন নয়। এটা সোনালী জনতা সিটি প্রাইমের জন্য যেরকম প্রযোজ্য, এই ব্যাংকের জন্য সেই রকমভাবে প্রযোজ্য। তো কাজেই সেখানে কিছু ব্যাংকিং টার্ম আছে, সেটা আমি নাই বললাম। একই সার্কুলারের আন্ডারে আমরা এই কাজগুলো করার জন্য যে প্রসেসটা নিচ্ছি, সেটা আমরা চেষ্টা করছি সাকসেসফুল হওয়ার জন্য। তাহলে অন্তত একটা ক্যাশ ফ্লো, কিছু টাকা এখানে চলে আসলো। আমরা মনে করি যদি সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে আরও আলাপ আলোচনার মাধ্যমে সব ব্যাংক এই কাজটা করতে পারে, যদি এই মডেলটা, যে গত জুলাইতে 2টা বড় সার্কুলার হয়েছে, একটা হলো এক্সিট পলিসির, একটা হলো রিশিডিউলিং করার জন্য, এবং সেখানে রিশিডিউলিংয়ের টাইম অনেক ভালো, 4-5-6 বছর পর্যন্ত টাইম দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেটা যদি পরিপালন করে করা যায়, সেই চেষ্টাটা আমরা করছি। আমরা যদি শনাক্ত করতে পারি যিনি টাকা নিয়েছেন, যদি আমরা তার কোনো প্রপার্টির খোঁজ পাই, ব্যবসার খোঁজ পাই, এবং যা আছে সেগুলোর ভিত্তিতে আমরা আমাদের লোকজনকে, আমরা একটা স্ট্রং রিকভারি টিম করছি, সেটা করে মূল কাজটা ক্যাশ ফ্লো বাড়ানোর জন্য এই কাজটা আমরা জোরদারভাবে করছি। সাকসেস আমাদের সামনে যদি আসে তাহলে করব। আমি 1 মিনিট একটু জানতে চাই, তারপর আমরা একটা বিরতি নেব। আবারও কি তাহলে ঋণ পুনঃতফসিলীকরণ করা হচ্ছে বলে আমরা ধরে নিচ্ছি? বাংলাদেশ ব্যাংকের সেই সিদ্ধান্ত কি আপনারা মানবেন? তাহলে তো আবারও খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যেতে পারে। আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশ ব্যাংক সময়ে সময়ে খেলাপি ঋণের আদায়ের জন্য সার্কুলারটা করেন, কথাটা খেয়াল করবেন। লোনের ক্লাসিফিকেশন তো সব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী করছে, সেই করার যেন একটু কম হয়, কারণ আপনি জানেন যে ক্লাসিফিকেশনের পরিমাণ কত বাড়ছে, প্রায় 3 লাখ কোটি টাকা স্ট্রেস লোন, বা সামনের দিনগুলোতে ডিসেম্বরে হয়তো এটা আরও বেশি হবে। তো ন্যাচারালি এটা ব্যবসা বাণিজ্যের জন্য, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বেশি খারাপ। আর একটা ব্যাংকের রেটিং, একটা ব্যাংকের এই যে প্রভিশন, এই জিনিসগুলোর উপর খুবই ইম্প্যাক্ট হয়। সেই জন্য টাকা আদায়ের স্বার্থে এই সার্কুলারগুলো করা হয়, কিছু ছাড় ওখানে দেওয়া হয়, যেন পলিসিটা হচ্ছে কোনো মূল টাকা মাফ করা যাবে না। ওকে,
ব্যাংকের যে পরিমাণ টাকা কস্ট অফ ফান্ড, তার যে এই পরিচালন খরচ, এইটার নিচে মাপ করা যাবে না, এটার উপরে যতটুকু পারা যায় ততটুকু মাপ করা, এটা খুবই ক্লিয়ার পলিসি। এটা ভালো, যদি এরপরে একটা ডাউন পেমেন্ট দিয়ে এই কাজগুলো 1 বছর 2 বছর 5 বছর সময় দিয়ে আদায় করা যায়, আমি এটাকে পজিটিভলি দেখছি এবং সেই চেষ্টাটাই আমরা করছি। নিঃসন্দেহে আমরা একটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের সাথে আরও আলোচনা হবে। দর্শক খুব দ্রুত ফিরবো, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন। আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম, এবার একটু আমরা এখনকার বাস্তবতায় ফিরে আসি। আমি একটু শুরুতে একটি কথা বলছিলাম যে এই মুহূর্তে গত 3 মাসেই আমানতের ঘাটতি হয়ে গেছে প্রায় 8,000 কোটি টাকার মতো, আমাদের শুধু শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে যদি আমি হিসাব করি। এক, দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশ ব্যাংক আপনাদের কিছুটা সামাল দেওয়ার জন্য নতুন করে টাকা ছাপিয়ে কিছুটা অর্থ সরবরাহের চেষ্টা করেছে, সেটি গভর্নর নিজেই বলেছেন। সেটি গেল 2। প্রশ্নটি হচ্ছে, এখন আপনারা কেমন করছেন, গ্রাহকের আস্থা কতটুকু ফেরত আসছে বা আমানত কতটা রাখছে? দ্বিতীয়ত হচ্ছে, অনেকে বলেন যে যদি শরিয়া ভিত্তিক ব্যাংকিং হয় তাহলে রেগুলার ব্যাংকিং থেকে টাকা নেয়া বা বাংলাদেশ ব্যাংক থেকে ছাপিয়ে টাকা নেয়া, এটা আসলে কতটা নৈতিক, সেটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন উঠছে। আপনার ব্যাখ্যা কি? ধন্যবাদ। আমরা এখনকার অবস্থাটা যদি বলি, তাহলে এটা কিন্তু 2 মাস আগের মতো অবস্থা এখন নাই। 2 মাস আগে মানুষ সত্যিই আস্থাহীনতায় ভুগেছেন, আতঙ্কে ভুগেছেন, টাকাটা পাবো কিনা। মূল চিন্তাটা এটাই ছিল যে আমি টাকা আমার ফেরত পাবো কিনা। আর যার প্রয়োজন তার তো আরও এটার জন্য মানে আকাঙ্ক্ষা যে আমি টাকাটা এখনই আমার এই কাজে দরকার। আমরা যেভাবে হ্যান্ডেল করার চেষ্টা করেছি, এই বোর্ডটা 5ই আগস্টের পরে যে আমাদের গণ অভ্যুত্থান বা পরিবর্তনের যে এই ব্যাপারটার পরে এই ব্যাংকগুলোর বোর্ড চেঞ্জ হয়েছে লাস্ট উইকের দিকে আগস্টের। তারপর থেকে কিন্তু একটা আতঙ্ক ছিল। কোথাও কোথাও আপনি জানেন যে একটু ঝগড়াঝাটি, হাতাহাতি, মারামারি এই টাইপের কিছু জিনিস ছিল। বিকজ ব্যাংক হচ্ছে আপনি টাকা কাউন্টারে দিলে জমা হবে, আবার কাউন্টারে তুলতে আসলে আপনি পাবেন। সাধারণ কাস্টমারদের কাছে এটাই ব্যাংকিং, যে আমি এখানে এটা ব্যাংক, এটা আস্থার জায়গা, আমি টাকা জমা দেবো, আবার দরকার মতো তুলবো। এখন দরকার মতো তুলতে এসে যদি আপনি টাকা না পান, তখন ওই কাউন্টারই প্রমাণ করে যে আপনি দুরবস্থায় আছেন। এটাকে লিকুইডিটি ক্রাইসিস যেটাকে বলে। হ্যাঁ, এইটা প্রেশার কিন্তু যে এরপরে ব্যাংকের বোর্ড চেঞ্জ হওয়ার কারণে মানুষ আরেকটু আশঙ্কায় পড়ে গেলে ব্যাপার কি, তাহলে এখানে কিছু একটা হচ্ছে, সরি, এরা বোধহয় প্রবলেমে আছে, তাহলে এদের টাকাটা তুলে ফেলা দরকার, এরকম একটা চিন্তা আসছে। আমরা এসে যতটুকু মোটিভেশন, যতটুকু স্টাফদেরকে একটু সাইকি চেঞ্জ করা, মানুষকে বোঝানো যেটা করার জন্য, এখন প্রশ্ন হচ্ছে প্রয়োজনও তো মানুষের আছে। আমি যদি উদাহরণও দিই, আপনার অসুখ বিসুখের আছে, হাসপাতাল আছে, বিয়ে শাদী আছে, ছেলেপুলের বিদেশ ভ্রমণ আছে, পড়ালেখার খরচ আছে, আর মানুষের প্রয়োজন তো আছেই। ওই প্রথম 1, 2, 3 সপ্তাহ মানুষ এই টাকাটা পুরোপুরি পান নাই, কারণ টাকাটা দেওয়ার পর থেকে তো একটা পর্যায়ে আর সাপ্লাই, আমানত না আসলে, ব্যাংকের সোর্সই তো আমানত, তো ওটা না আসলে তো আর তার কাউন্টারে টাকা থাকার কথা নয়। এই সমস্যাটা ছিল। এখনকার চিত্রটা পুরোপুরি উল্টা না হলেও কোনো ব্যাংকের কোনো কাউন্টার, খালি আমার ব্যাংক নয়, কোনো ব্যাংকের কাউন্টারে এখন ভিড়টা নাই। এটা কারণ হচ্ছে এই টাকা না থাকার কারণে আমরা এটিএমে টাকা ঢুকাইতে পারি নাই, তাহলে এটিএমটা বন্ধ রাখতে হয়েছে, অথবা আমরা চেষ্টা করছি যে লিমিটটা 3,000 5,000 মধ্যে রাখা যায় কিনা, তাহলে সেখানে একটা মানুষ টাকা ওখানে গিয়েও পায় নাই। আপনার ইলেকট্রনিক সব মাধ্যমগুলো, বিএফটিএন, আরটিজিএস, এই যার মাধ্যমে টাকা এখান থেকে এই ব্যাংক থেকে ওই ব্যাংকে যাওয়ার সুযোগ, সেগুলো কিন্তু আমরা করতে পারিনি। ইন্টারনেট ব্যাংকিংটা বন্ধ রাখা হচ্ছে, তো ক্রেডিট কার্ডের লিমিটটা আমরা কমিয়ে এনেছি।
এই জায়গা থেকে আমরা কিন্তু এখন বাংলাদেশ ব্যাংক যখন আমাদেরকে ক্যাশ সাপোর্ট দিলেন, এখন আমাদের এই সার্ভিসগুলো আমরা চালু করে দিয়েছি। তো ফলে হচ্ছে কি, মানুষ এখন দেখছে এটিএমে গেলেও টাকা পাওয়া যায়, তাহলে আর প্রয়োজনের বাইরে টাকাটা তুলছে না, কাউন্টারে আসা লাগতেছে না, ক্রেডিট কার্ড ইউজ করতে পারতেছে। আমরা এক্সপোর্ট ইম্পোর্ট বাণিজ্য যেটা আগে ছিল এখন আবার শুরু করার চেষ্টা করছি এবং শুরু হয়ে গেছে। রিমিটেন্স চলে আসছিল। রিমিটেন্সের ক্ষেত্রে একটু স্পেশালি বলি, এটা রিমিটেন্সটা হচ্ছে বিদেশ থেকে টাকা পাঠালে পরিবারের প্রয়োজনে পাঠান। আমাদের কাউন্টারে টাকা ছিল না বলে আমরা ওই টাকাটা দিতে পারি নাই। আমরা প্রথমেই যে কাজটা করেছি, রিমিটেন্সের জন্য ফান্ডটাকে রিজার্ভ করে রেখে দিয়েছি। তাহলে ফরেন কারেন্সিটা আসুক, এটা আমরা চাই, এবং এটা আসলে সঙ্গে সঙ্গে যেন বেনিফিশিয়ারিকে আমরা দিতে পারি। এই কাজটা প্রথমেই আমরা সবচেয়ে বেশি করেছি। এখন ক্যাশ ফ্লোর জন্য আমরা যে কাজগুলো করছি, কিছু আমানত আসতেছে ছোটোখাটো, বড় কর্পোরেট এখন কেউ দিবে না। আর যারা বেশি সচেতন প্রতিষ্ঠান, শিক্ষিত মানুষ, ধনী মানুষ, তারা এখন এখানে টাকা রাখছেন না। গ্রামে গঞ্জে আমাদের এই আস্থাটা ফেরত আসছে, কারণ উনি দেখছেন যে পরের দিন আসলে টাকাটা পাওয়া যাচ্ছে। তাহলে আমি দরকার না হলে টাকাটা তুলবো কেন, বরং উল্টা জমা দিচ্ছেন। আমানত আসতেছে, রিমিটেন্স আসতেছে। ইউটিলিটি বিলগুলোকে আমরা 1 মাস ওদের জমা টাকা দিতে পারি নাই, যেটা আমরা বাংলাদেশ ব্যাংকে টাকা পাওয়ার পরে এটা তাদেরকে পুরো পরিশোধ করার পরে এখন সমস্ত ইউটিলিটি বিলগুলো। ফলে আমার ক্যাশ ফ্লোর সোর্সগুলো যেগুলো গত 2-3 মাস বন্ধ ছিল, গত 15 দিন 1 মাসের মধ্যে এটা কিন্তু আস্তে আস্তে আমাদের চালু হচ্ছে। ফলে আপনি যেটা বললেন যে আগের অবস্থার সঙ্গে এখনকার অবস্থা মোটামুটিভাবে, বিগ কর্পোরেট ক্লায়েন্ট এবং অনেক বেশি টাকাওয়ালারটা আমরা পুরোপুরি না দিতে পারলেও ইন্টারেস্ট সার্ভিসিংটা করার চেষ্টা করছি। আর সাধারণভাবে এখন আর কোনো একটা শাখাতে ওইরকম ভিড় নাই। এটা একটা বাংলাদেশ ব্যাংকের কথা যেটা আপনি বললেন, নৈতিক দেখুন, কিনা এই টাকাটা নেয়া, ডক্ট্রাইন অফ নেসেসিটি, ডক্ট্রিন অফ নেসেসিটি, যার উপর ভিত্তি করে আমাদের সরকার এখন চলছে। পরিষ্কার কথা, আমাদের সরকারকে তো কেউ অবৈধ বলছেন না, কিন্তু এই সরকারটা তো সাংবিধানিক নয়। এটা আলোচনাও করা হয় না, কারণ আলোচনার বিষয় না, কারণ এটা হলো প্রপারলি সুপ্রিম কোর্টের পারমিশন নিয়েই শপথ বা অন্য সব কিছু হচ্ছে এবং অর্ডিন্যান্সের মাধ্যমে এগুলো হচ্ছে। তো যেটা বলবে এখানে, এটা ডক্ট্রিন অফ নেসেসিটি। সেন্ট্রাল ব্যাংক আমাদেরকে যে টাকাগুলো এখন দিয়েছেন, সেটা হচ্ছে যে ওর থেকেই দিয়েছেন। হ্যাঁ, পত্রিকান্তরে এটা লেখা হচ্ছে যে 56 টাকা, বাংলাদেশ ব্যাংকের ভল্টের থেকে যা বাইরে ওইটাই ছাপানো। কমার্শিয়াল ব্যাংকের ভল্ট থেকে বেরোলে বুঝতে হবে যেটা বাজারের সার্কুলেশনের টাকা। তো সেন্ট্রাল ব্যাংক থেকে যখন বেরোয়, বাট আপনি অনেকেই খেয়াল করেন না, আমি সবাই জ্ঞাতার্থে বলছি, বাংলাদেশ ব্যাংক অন্যান্য বিল বন্ডের মাধ্যমে প্রতি সপ্তাহেই কিন্তু ব্যাংকগুলো থেকে টাকা ধার করেন বা তুলে নেন, হোয়াটএভার। বাংলাদেশ ব্যাংকের একটা নিজস্ব বাংলাদেশ ব্যাংক বিলস বলে একটা আইটেম ছিল, যেটা কিছুদিন বন্ধ ছিল। এখন ওটার মাধ্যমে এই যে টাকাগুলো দেওয়া হচ্ছে, এগুলো আস্তে আস্তে মপ আপ করে তুলে নিচ্ছে। ফলে ডক্ট্রাইন অফ নেসেসিটির কারণে টাকাটা আসছে। এখন এটাকে আস্তে আস্তে অন্য পদ্ধতিতে আবার বাংলাদেশ ব্যাংকের ভল্টে ফেরত যাচ্ছে। আরেকটা জিনিস আপনাকে আমরা বলি, আমাদের যখন এই টাকার ফ্লোটা হয়, আমাদের এখন গ্রামীগঞ্জের অনেক ব্রাঞ্চ কিন্তু তার টাকা কাউন্টারে অ্যাক্সেস হলে লিমিট আছে, ওটা কিন্তু বড় ব্রাঞ্চে লিমিট করেন। তো এই ব্যাংকগুলোরও প্রয়োজনীয় টাকা যা লাগে, যা নিয়ম, ডিমান্ড ডিপোজিটের জন্য যে পরিমাণ টাকা ব্যাংকের বোল্টে থাকা লাগে, তার বাইরের টাকা তো ওই সেন্ট্রাল ব্যাংকের অ্যাকাউন্টেই যাচ্ছে। অথবা সেন্ট্রাল ব্যাংক যত টাকা দিয়েছেন সব টাকা আমরা না তুললে এটা তো ওনার অ্যাকাউন্টেই রয়ে গেল। ফলে হচ্ছে কি যে এটাকে আপনি অনৈতিক এই শব্দটা এখন আর আমরা বলবো না, কারণ এটা প্রয়োজন ছিল। তার চেয়ে মানুষের আস্থা ফেরানোর জন্য দরকার ছিল, মানুষের প্রয়োজন মেটানোর জন্য দরকার ছিল। সঙ্গে বাংলাদেশ ব্যাংক কিছু রেস্ট্রিকশনও দিয়েছে, আপনি লোন দিয়ে ফেলতে পারবেন না। এই ব্যাংকগুলোকে যারা যারা টাকার সাপোর্ট নিয়েছেন, লোনের একটা লিমিট করে দেওয়া হয়েছে। কেউ 5 কোটি পারবে, কেউ 10 কোটি পারবে, কেউ কম বেশি পারবে। এই টাকাগুলো দিয়ে ওই অন্য পরিচালন ব্যয় বাড়ানো যাবে না। এই টাকাগুলো দিয়ে আপনি সাজসজ্জা, এই অ্যাডভার্টাইজমেন্ট আর এই ইভেন্ট করবেন, করা যাবে না। ফলে ওই কস্ট অফ মানে একটু কমে আসছে, আমাদের এক্সপেন্সেসও তুলনামূলক কমে আসতেছে। আর বাংলাদেশ ব্যাংক করছেন, বাংলাদেশ ব্যাংকও কিন্তু একটা নির্দিষ্ট সুদ বা প্রফিট নিচ্ছেন এটার উপরে, এই টাকাটা ফ্রি না। তো ফলে হচ্ছে কি, আমরাও যেরকম কস্ট বেয়ার করছি, বাংলাদেশ ব্যাংকেরও কিছু লাভ হচ্ছে, আবার
বিলের মাধ্যমে কিছু টাকা তুলেও নিয়ে যাচ্ছেন। এটাকে একটা ব্যালেন্স করার চেষ্টা বাংলাদেশ ব্যাংক করছে। আমরা ওই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের যে নীতিমালা এই আলোকে এবং আমাদের সঙ্গে সময়ে সময়ে মিটিং অ্যান্ড কমিউনিকেশনে যা হয়, আমরা একটা পজিটিভ দিকে যাচ্ছি। আমি এই কথাটাই, মানুষের আস্থা ফিরে আসার জন্য যা যা দরকার এবং মানুষ যা ব্রাঞ্চে এসে বা ব্যাংকে এসে দেখতে পায়, তাতে কিন্তু ওই সময়ের থেকে এখনকার সময় একটু ভিন্ন। আমি দুটো প্রশ্ন করতে চাই ছোট ছোট, তারপর আমরা আরেকটি বিরতি নেব। প্রথম প্রশ্ন হচ্ছে, শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে দেখে আমরা দেখেছিলাম অন্যান্য অনেক ব্যাংকও নিজেদের যে উইন্ডোটার কথা আমি বলছিলাম, যে নিজেদের আলাদা আলাদা যে ইসলামী ব্যাংকিংয়ের যে আলাদা উইন্ডো বা উইং বা শাখা সেগুলো খুলেছিল, সেগুলো অনেকগুলো এখন আবার কার্যক্রম নেই। মোটা দাগে কি এই কার্যক্রমগুলো সামনে চালু রাখা উচিত বলে আপনি মনে করেন? আমি গতানুগতিক ব্যাংকের কথা বলছি। দেখুন, আমার ব্যাংকটা ইসলামী ব্যাংক হওয়ার, শরিয়া ভিত্তিক ব্যাংক হওয়ার কারণে আমাদের একটা ইসলামী ব্যাংক কনসালটেটিভ ফোরাম আছে। IBCF এর আমরা মিটিং করি, বসি, সেখানে কিন্তু যাদের উইন্ডো আছে ওদেরকেও এটার মেম্বার, আমরা এই কাজটা করছি। আমরা এই কাজটা উইন্ডোর মাধ্যমে করব না ফুল ব্যাংক করবে, এটা হচ্ছে একটা ভিন্ন বিষয়, বাংলাদেশ ব্যাংকের পারমিশনের বিষয়। বাংলাদেশ ব্যাংক এক সময় কিন্তু দীর্ঘদিন উইন্ডোর লাইসেন্স দেয় নাই, শুধু ফুল ব্যাংক করতে হবে, নইলে উইন্ডো করা যাবে না। কিন্তু এটা আবার পরবর্তী সময়ে ছাড় দেওয়া হচ্ছে। ওই ছাড়ের কারণে এখন প্রায় 34টা ব্যাংক এর আওতার মধ্যে চলে আসছে। আমরা যেটা বা কনসালটেটিভ ফোরামের যে উদ্যোগ, সেটি হচ্ছে একটি ইসলামিক ব্যাংকিং আইন করা। ব্যাংক কোম্পানি আইন আছে, আর্থিক প্রতিষ্ঠান আইন আছে, একটা ইসলামিক ব্যাংকিং আইন করা যায় কিনা। সেক্ষেত্রে কিছু মানে কি বলবো এটাকে, মানে আরও এক্সপার্ট আলোচনার মধ্যে আমরা এটা চাই। বাট একটা আলোচনার মধ্যে যে কথাটা আসছে সেটা হচ্ছে যে অ্যাজ এ প্রোডাক্ট ইসলামী ব্যাংকের ধারায় ব্যাংকিং করতেই পারে, ভিন্ন একটা আইন করলে তাহলে দুইটা ব্যাংক কোম্পানি আইন হবে কিনা, এটা সেন্ট্রাল ব্যাংক বা মিনিস্ট্রির একটু হয়তো এখনও এটা হ্যাঁ বলেন নাই। বাট এই আইনটা করার এবং এটা ড্রাফট কিন্তু বাংলাদেশ ব্যাংকে হচ্ছে। রেগুলেটরেরও কি একটা আলাদা উইন্ডো থাকা উচিত? অবশ্যই থাকা উচিত, অবশ্যই থাকা উচিত। এবং ইসলামী ব্যাংকিং রেগুলেশন, ইন্সপেকশন, এই বিষয়গুলোর জন্য তো ওদেরও ট্রেনিং লাগবে। কনভেনশনাল লোক এসে ইসলামী ব্যাংকে এখন ফলে হচ্ছে কি, যে আপনার এই আদর্শিক আর ব্যবসা লাভ আর সুদ এক ধরনের হয়ে যাচ্ছে, কিন্তু নামের কারণে আমরা হয়তো এগুলাকে এইভাবে দেখি, কিন্তু মোস্ট কাজের মধ্যে যেহেতু সিস্টেম ইসলামিক না, আমরা ওর মধ্যে কোনো না কোনো জায়গায় করছি। যেমন আপনি অপারেশনের কথা বলেন, ইসলামী ব্যাংক শরিয়া ভিত্তিক ব্যাংকের মূল বিষয়টা হচ্ছে ট্রেড বেসড। মূল অন্যান্য কাজ করবে সেটা হলো অন্য কথা, কিন্তু আপনাকে ইসলাম ব্যাংকগুলো আপনার মালের পজিশন নিয়ে নেয় এবং পূর্ব নির্ধারিত একটা রেট ঠিক করে এটা করা হয়। আমি ইসলামী ব্যাংকের বিশেষজ্ঞ না, আমি সারা জীবনে কনভেনশনাল ব্যাংকিং করেছি, কিন্তু এখানে এসে যেটা দেখলাম যে ওইটার উপরই সবচেয়ে বেশি জোর। অনেক কাজ কিন্তু ইসলামী ব্যাংক করতে পারে না, অনেক জায়গায় পার্টিসিপেট করতে পারে না। আমরা কল মানিতে ইসলামী ব্যাংকের বাইরে পার্টিসিপেট করতে পারি না। তো ফলে কিছু কিছু জিনিস আছে যেগুলো মোটামুটিভাবে মানার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা একটু এখানে মিশে যাচ্ছে। তো ফলে আইন করলে এই বিষয়গুলোকে কনসিডারেশনে নিয়েই করতে হবে, কারণ সেখানে এই কথাটা থাকতে হবে, আমি আন্তর্জাতিক বাণিজ্য কীভাবে করব। আইন করলাম ওই বিষয়টা নাই, তাহলে আমি কিভাবে করব? এখন তো ওই সেন্ট্রাল ব্যাংক সার্কুলার যেভাবে করে, ইসলামী ব্যাংকের জন্য বিশেষ সময়ে বিশেষ কথা বলা হয়, কিন্তু এই যে অপারেশন, এই যে নীতিমালা মানা, এই যে ব্যালেন্স করার বিষয়, এই যে আপনার লোন দেওয়া নেওয়া, রিশিডিউল করা, সেটেল করা, এগুলো কিন্তু ওই একই সার্কুলার আন্ডারে হচ্ছে। ফলে আইন করলেও এই বিষয়গুলোর দিকে বেশি নজর দিতে হবে। আইন করলে একটা লিগ্যাল ব্যাপার হয়, তাহলে কেউ আর আইনটা ভাঙতে পারে না। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা নিজেরা বা দাবির মুখে অদল বদল করা যায়, কিন্তু আইন তো পার্লামেন্টের আগে বদল করা যায় না। ফলে আইনটা হইলে যেন একটা পারফেক্ট সুন্দর আইন হয়, সেটা আমরা মনে করি। নিঃসন্দেহে। আমরা আরেকটি বিরতি নিচ্ছি জনাব নুরুল আমিন, ফিরে এসে আমরা আপনার কাছ থেকে নতুন প্রজন্ম কিছু প্রশ্ন পাঠিয়েছে, সেগুলোর উত্তর জানবো। দর্শক, একটি বিরতির পর খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন।
দর্শক আবারও স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন। আমি বলছিলাম যে নতুন প্রজন্ম প্রশ্ন পাঠায়, এগুলো র্যাপিড ফায়ার আদলে পাঠায়, অর্থাৎ একটু দ্রুত উত্তর দিতে হবে, কিন্তু আপনি ভাবনারও খোরাক পাবেন। আমি শুরু করছি। প্রথম প্রশ্ন, আমরা 10টা প্রশ্ন করব। প্রথম প্রশ্ন, তারা জানতে চায় আপনার প্রথম পেশা কি ছিল? আমি তো ব্যাংকিংয়ে, সরকারি ব্যাংকে 1977 সালে আমার ব্যাংকে চাকরি শুরু অ্যাজ প্রফেশনাল অফিসার। ওকে। দ্বিতীয় প্রশ্ন, শরিয়া ভিত্তিক ব্যাংকিং এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার কাছে কোনটিকে মনে হয়? প্রতিযোগিতা নাকি ভুল ধারণা? না, প্রতিযোগিতা তো সব ব্যবসায়, সব জায়গায়, সব কাজেই, ইভেন পড়ালেখায় প্রতিযোগিতা থাকে। সিস্টেমটা, টোটাল সিস্টেমটা যেহেতু ইসলামিক নয়, সেহেতু এখানে কাজ করার জন্য কিছু চ্যালেঞ্জ আছে, যেটা বেছে বেছে এখন করতে হচ্ছে, এবং আমরা সেটাকেই এখন চ্যালেঞ্জ মনে করি, যেন লেস ভুল হয়। শরিয়া বললাম, মানলাম না, এরকম ভুল যেন না হয়, সেই চেষ্টাটা করা হচ্ছে। ওকে। তৃতীয় প্রশ্ন, ইসলামী ব্যাংকিং বা শরিয়া ভিত্তিক ব্যাংকিং এর সবচেয়ে ভালো বা সম্ভাবনাময় সার্ভিস বা সেবা আপনার কোনটিকে মনে হয়, বা প্রোডাক্ট কোনটিকে মনে হয়? আপনি শরিয়া আইন বা শরিয়ার উৎস আপনি জানেন, এটা অবশ্যই আমাদের রিলিজিয়াস, যে আমাদের স্ক্রিপচারগুলো আছে, আমাদের যে ধর্মগ্রন্থ বা হাদিস যেগুলো আছে, এর ভিত্তিতে শরিয়া মানি তো ওটাই, আমি আইন মেনে চলবো। তো ফলে হচ্ছে কি, ইট ইজ এ সিস্টেম, ইট ইজ এ গুড সিস্টেম। ওয়ার্ল্ডের অনেক জায়গায়, মুসলিম দেশগুলোতে এটা চলছে। তো ফলে এখানে চলবে না আমি এমন কথা বলছি না, কিন্তু এখানকার সিস্টেমের কারণে চ্যালেঞ্জ থাকবে। সেটার জন্য প্রপার ট্রেনিং, আদর্শ, উদ্দেশ্য, এবং আরও লোক এগিয়ে না আসলে এটা চলবে কিভাবে? কেউ যদি আসতে না চায়, আমি তো ওয়েলকাম করব যে এইটার উপরই এক্সপার্ট হওয়ার জন্য। বাংলাদেশে ইসলামী ব্যাংকিং এক্সপার্ট খুব বেশি নাই, এবং এটার জন্য এক্সপার্ট হওয়ার জন্য আমার মনে হয় নতুন প্রজন্মকে এগিয়ে আসা উচিত। নিউ জেনারেশনের যে সম্ভাবনা, ওটাকে আপনার সবচেয়ে বেশি আমি পটেনশিয়াল মনে করি তাইলে তো একটা একটা কি বলবো, মানে আমাদের ধর্মীয় একটা সিস্টেম, এটা ফ্লারিশ করবে না আমাদের চেষ্টা বা আমাদের ট্রেনিং বা আমাদের উদ্যোগের উদ্যোগের কারণে, এটা তো হতে পারে না। ওকে ওকে। পরের প্রশ্ন, কোনটি ব্যাংকের জন্য বেশি গুরুত্বপূর্ণ, নতুন গ্রাহক আনা নাকি পুরনোদেরকে ধরে রাখা? ধরে রাখাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। আর নতুনকে আপনি আকর্ষণ করবেন, আপনার যে এই পুরানরা যদি দীর্ঘদিন থাকে এবং পুরানরা স্যাটিসফাইড হয়, তাহলে কাস্টমার নিয়ে আসবে, আপনার কষ্ট কম হবে। আপনি পুরানদের সার্ভিস না দিতে পারলে নতুনদেরকে এনে প্রবলেম বাড়ায় তো লাভ নাই। কাজেই আমি দুইটাকে সমান গুরুত্বপূর্ণ মনে করি। কারণ হচ্ছে পুরানদের চাহিদা দিন দিন বাড়বে, লোনের জন্য বাড়তে পারে, অন্য কারণে বাড়তে পারে, ব্যবসা বাড়ানোর কারণে বাড়তে পারে। সেই জন্য আমানত হচ্ছে ব্যাংকের ব্লাড, সেটা আমানতকারী এবং নতুন ব্যবসায়ী না আসলে ব্যাংক বড় হবে কীভাবে? আপনি গ্রো করার জন্য তো চলমান থাকতে হবে, উপরের দিকে উঠতে হবে। ওকে। পরের প্রশ্ন, পঞ্চম প্রশ্ন, খেলাপি ঋণ সমাধানে এই মুহূর্তে সবচেয়ে জরুরি পদক্ষেপ যেটি এই মুহূর্তে নেওয়া উচিত, যদি একটির কথা বলতে পারে, আপনার কাছে কোনটিকে মনে হয়? আমি মনে করি খেলাপি ঋণ আজ থেকে হবে না, এর জন্য যে প্রসেসটা নেওয়া দরকার সেটা আগে নেওয়া দরকার। কারণ যেটা ঘটে গেছে, যে সেগুলাকে আপনি একদিন সময় পাবেন বুঝে শুনে করার জন্য, কিন্তু আজকে যে একটা অ্যাকাউন্ট ওপেন হবে, এই অ্যাকাউন্টে যে লোন একদিন হবে, তাহলে সেই জায়গাটা প্রপারলি করছেন কিনা, ডিউ ডিলিজেন্স। আমি আইন মেনে অ্যাকাউন্ট, আইন মেনে লোন, এবং নিয়ম রীতি, আইন, দেশের আইন, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা, ব্যাংকের পলিসি, এটা মেনে করছে কিনা, এটা অবশ্যই এখন এখানে বন্ধ করা উচিত, যেন এইখান থেকে আর কোনো লোন খেলাপি না হয়। দ্বিতীয় যেটা, ওটা বাকিটার জন্য যে মনিটরিং, যে আইনি বিধান, যে নিয়ম কানুন সেন্ট্রাল ব্যাংক সময় সময় নিয়ম কানুন দেয়, এই বিষয়গুলোর উপর নজর দিয়ে আন্তরিকভাবে আমানতকারীদের টাকাটা ফেরত আনার জন্য জরুরি ভিত্তিতে আমার মনে হয় আরও অ্যাগ্রেসিভ পলিসি, যেন কিছু হইলেও টাকা চলে আসে। আপনি 5 লাখ কোটি টাকা যদি খেলাপি হয়, আপনি যে আপনার প্রচেষ্টায় 2-3 লাখ কোটি টাকা আনতে পারেন, আমি ওটাকেই সাকসেস মনে করব। কারণ একটা সিস্টেম লস তো সব জায়গায় সবসময় কিছু থাকবেই। ওকে। পরের প্রশ্নে যেতে চাই, আগামীতে ইসলামী ব্যাংকিং বা শরিয়া ভিত্তিক ব্যাংকিং এর সবচেয়ে বড় প্রতিযোগী কারা হবে, প্রচলিত ব্যাংক নাকি ফিনটেক? দেখুন, ফিনটেক কিন্তু ইসলামী ব্যাংকগুলো ছাড়া এখন চলছে না। এদেরও ইন্টারনেট ব্যাংকিং আছে, এরাও আরটিজিএস করে, এরাও বিএফটিএন করে, এদের কোর ব্যাংকিং সফটওয়্যার আছে। আমার ব্যাংকেও একটা কোর ব্যাংকিং সফটওয়্যার আছে, আমি নামটা নাই বললাম। এই ব্যাংকগুলোর কোর ব্যাংকিং সফটওয়্যারটা একটু অন্য ব্যাংকের থেকে একটু ডিফারেন্ট, কারণ এদের হিসাব বা পরিভাষাটা একটু আলাদা। এখন এআই বা না সামনের দিনের ডিজিটাল বিষয়গুলো সব ব্যাংকের জন্য সমান চ্যালেঞ্জ। আপনার জন্য হচ্ছে আপনি আদর্শিক ব্যাংক হিসাবে আদর্শ ঠিক রেখে ওইভাবে পরিচালনা করার জন্য
যেই পদ্ধতিগুলো নেওয়া দরকার বা রেগুলেটরকে যা যা আমাদের উপর প্রয়োগ করা দরকার, সেই বিষয়টা আমি ইম্পর্টেন্ট মনে করি। ওকে, 7 নাম্বার, আপনি যখন কর্মীদের কাজের পারফরমেন্স মূল্যায়ন করেন, আপনি কোন পার্টিকুলার মেট্রিকটা বা কোন পার্টিকুলার দিকটা সবচেয়ে আগে যাচাই করেন? তার অ্যাটিটিউড এবং তার নেক ফর দিস জব। ওকে, তাকে যে কাজটা দেওয়া হচ্ছে সেই কাজটা সে খুব হাসি মুখে করছে কিনা। কাজ অ্যাকসেপ্ট না করলে তো সেই কাজের রেজাল্ট ভালো আসবে না, এটা পরিষ্কার। আমরা সেই বিষয়গুলো দেখি। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের কর্পোরেট যে ভিশন, মিশন, ভ্যালুজ, এইগুলো যারা মানে আমরা এই ধরনের লোককে আমরা চাই। ওকে, 8 নম্বর প্রশ্ন, কিভাবে ভালো কর্মীকে প্রতিষ্ঠানে ধরে রাখা যায়? শুধু টাকা না, তারা অন্য কোনোভাবে ধরে রাখা যায় কিনা সেটা জানতে চাই। ভালো কর্মী রিটেনশন কিন্তু ইজ ভেরি ডিফিকাল্ট। আপনি যদি তাকে মূল্যায়ন না করেন, যেটা আমি সবসময় বলি, যে তোমার যদি নিজের মধ্যে সুবাস থাকে, সুগন্ধ থাকে, সেই সুগন্ধ খালি এই ব্যাংকের লোকরা শুকবে তা না, আশপাশের ব্যাংকের লোকরা জানবে যে এই লোকটার এই ভালো গুণ, এই সুগন্ধটা আছে, তখন ওটা ছড়ায় যাবে। তখনই আমি তাকে রিটেনশন করতে না পারলে তার ফিউচার প্রসপেক্টের জন্য সে চলে যাবে। ইন দ্যাট কেস যেটা হচ্ছে যে রিওয়ার্ড, রিপ্রিমেন্ট, আর তাকে যেইভাবে কাজের এনভায়রনমেন্ট দেওয়া যাবে। একজন ভালো অফিসার কিন্তু শুধু টাকা বেতন চিন্তা করে না, সে এনভায়রনমেন্ট চিন্তা করে। কতগুলো ধাপ আছে। ইনএফিসিয়েন্টরা এক ধরনের চিন্তা করে, মিডিয়েকররা এক ধরনের চিন্তা করে, এক্সেপশনাল ব্রিলিয়েন্টরা আরেক ধরনের চিন্তা করে। এবং এক্সেপশনাল ব্রিলিয়েন্ট এবং যারা ভালো, তারা কিন্তু ওই টাকা আর এনভায়রনমেন্ট চিন্তা করে। ফলে আপনার কর্পোরেট কালচার ঠিক আছে কিনা, গুড গভর্নেন্স আছে কিনা, তার ফিউচার ক্যারিয়ার আছে কিনা, সে উপরে উঠতে চাইলে উঠতে পারবে কিনা, ওই জন্য রিটেনশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। 9 নম্বর প্রশ্ন, আপনি ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? খুবই ডিফিকাল্ট। আমরা যখন আমাদের ছোটবেলা, সেটা হলো 50-এর দশকে, তখন কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ারের বাইরে কোনো ছাত্র কিছু বলতে পারতো না। কারণ এত ওয়াইড স্প্রেড নলেজ, সচেতনতা, টিভি অ্যাডভার্টাইজমেন্ট বা এই চাকরি বাকরি, ব্যাংক, এগুলো তো আমরা দেখি নাই। আমাদের পারিবারিক শিক্ষা ছিল ভালো মানুষ হওয়া, যেটা আমার প্যারেন্টসরা আমাদেরকে দিয়েছেন। আমরা সেই ভালো মানুষ হওয়ার টার্গেটটা প্রথম ছিল। কিন্তু আমি অন্য কি হব, আমি এখন এখানে এটা বলে কোনো লাভ নেই। বাট উই ওয়ান্টেড, যে আমার মাই প্যারেন্টস ট্রাই, যে পড়ালেখা করো, আমরা ব্যবসা বাণিজ্যের ফ্যামিলি না, আমরা অন্য কিছু করতে পারবো না, গো এবং পড়ালেখা করে বের করে দেশের কাজে লাগাও। আর ইউনিভার্সিটিতে এসে মনে হয়েছে যে সিএসপি টিএসপি বোধহয় হওয়া যাবে। ইউনিভার্সিটি আসার পর একটা ওরিয়েন্টেশন আসছে, হ্যাঁ সিএসপি হওয়া যাবে। আমাদের তো পাকিস্তান আমলেই আমাদের এই বিষয়গুলো ছিল। তো এখন যা হয়েছে, আমি এটাও আমার জন্য ভালো। ব্যাংকিং ইজ এ গুড প্রফেশন। ওকে, আমরা মানে খুব ডিফারেন্ট অ্যান্সার পেলাম। সাধারণত কেউ কোনো না কোনো প্রফেশন বলে, আপনি একটু আলাদা করে উত্তর দিলেন, খুবই আলাদা। 10 নম্বর প্রশ্ন, এটা একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন, কিন্তু তার আপনাকে এই সিচুয়েশনটার প্রশ্নটা দিতে চাই। সেটা হচ্ছে, একটা আন্তর্জাতিক ইসলামিক ব্যাংক ধরুন আপনার ব্যাংকের সাথে অংশীদার হতে চাই, কিন্তু তাদের শরিয়া নীতির কিছু অংশ আপনার ব্যাংকের নীতির সঙ্গে সাংঘর্ষিক। আপনি কিভাবে ডিসিশন নেবেন? দেখুন, আমার তো দেশের আইন আছে, আমার দেশ তো আগে, আমার দেশের আইন আগে। আমি ওরটা মানতে গিয়ে তো আমারটা লঙ্ঘন করতে পারবো না। আমার যতদূর সম্ভব, আমার সেন্ট্রাল ব্যাংক যদি এক্সেপশন অ্যালাউ করে, তাহলে তার সঙ্গে আমার এই বিজনেসটা ভালো হবে, প্রফিটেবল অথবা লাভজনক হবে, এরকম চিন্তা করলে আমি আমার এখানে দেশের মধ্যে অ্যাডজাস্টমেন্টের চেষ্টা করব। আর ওর আইন বদলের জন্য ওকে আমরা তো প্রেশারাইজ করতে পারবো না। সে যদি আমার এগুলোর সঙ্গে একটু অ্যাডজাস্ট করতে পারে, ইন দ্যাট কেস আমার মনে হয় শরিয়া আইনে এক্সেপশনাল কিছু করার কোনো সুযোগ নেই। শরিয়া ওই টার্কির জন্য যা, রিয়াদের জন্য তা, ঢাকার জন্য তা। নিঃসন্দেহে। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম, আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়েছেন। আর একটু বড় প্রশ্নের দিকে আবার যাই, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শরিয়া ভিত্তিক ব্যাংকিং আসলে কতটা লম্বা ক্যারিয়ার গড়া যাবে, বা আদৌ ক্যারিয়ার গড়া কতটা সফল হবে বা সহজ হবে, সেটি নিয়ে নতুনদের ভিতরে এক ধরনের বিভ্রান্তি এই মুহূর্তে আছে। তারা যেটি জানতে চায়, তারা সেগুলো নিয়ে ভাববে কিনা এক। দ্বিতীয়ত হচ্ছে, তারা মনে করছে যে যেহেতু শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো একটা পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছে, এখানে এক ধরনের শুদ্ধি অভিযান যাবে, অনেক কর্মী হয়তো বাদ পড়বে, সেক্ষেত্রে তাদের জন্য নতুন উইন্ডো বা কাজের জায়গা তৈরি হবে কিনা। বিশেষ কথাটা আগে বলি, আপনি যদি এফিসিয়েন্ট হন, আপনি যদি প্রতিষ্ঠানের জন্য ইন্ডিসপেন্সিবল হন, তাহলে ইউ উইল বি দি লাস্ট এমপ্লয়ি যে এখান থেকে যেতে হবে, আপনাকে ছাড়বে না। তো ফলে আপনার কনফিডেন্স না থাকলে আপনি এইরকম মানে দোটানায় থাকবেন। আপনি যদি কনফিডেন্ট হন, আমি যে কোনো সিচুয়েশনে ফেস করতে পারবো, তাহলে এইটা হচ্ছে আপনার প্রথম কনফিডেন্স লেভেলটা। সেটা জ্ঞান থেকে আসবে, সেটা এমনি এমনি কনফিডেন্স আসে না।
আরেকটা যেটা সেটা হচ্ছে যে কি বলছিলেন ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা ইসলামী ব্যাংকে এমডি, ডিএমডি, এডিশনাল এমডি, ব্রাঞ্চ ম্যানেজার কি নাই? তো ও জয়নিং, এখানেও এমটিও নিয়োগ করা হয়, এখানেও প্রফেশনাল অফিসার নিয়োগ করা হয়, এখানেও। ফলে হচ্ছে কি ব্যাংকিং জানলেন, বাড়তি হচ্ছে ইসলামিক ব্যাংকিং জানলেন। আমি এটাকে ওইভাবে দেখি। তারা লিমিটেড হয়ে যাবে কিনা বাজারটা চাকরি, তারা সেটা কোনোভাবেই নিয়ে লিমিটেড না। কারণ কনভেনশনাল ব্যাংকিং এর প্রোডাক্টের এমন কোনোটা নাই যেটা ইসলামিক ব্যাংকিংগুলো করতে পারবে না, নিষেধও নাই, করে না এমনও নয়। কারণ এরা এই ক্লিয়ারিং এর মেম্বার, এরা আন্তর্জাতিক এলসি এক্সপোর্ট ইম্পোর্ট করে। আপনি আবারও বলি ইসলামিক ব্যাংকের কথা, ইসলামিক ব্যাংকের কথা চিন্তা করেন তো, ইসলামিক ব্যাংক বড় ব্যবসা না করে বড় হইতে পেরেছে? তো ফলে হচ্ছে সব ব্যবসা করে ইসলামী ব্যাংক, 1/3 অফ দি রিমিটেন্স এই দেশে ইসলামী ব্যাংক আনতো, তাহলে ওইটা তো আন্তর্জাতিক ব্যাপার। ও আরেক ব্যাংক আসা, সব এলসি করা থেকে আরম্ভ করে যত কিছু করা, গভর্নমেন্টের ফাইন্যান্সিং, বা এখন বন্ড আর বিলের ব্যাপারে অথবা কল মানির ব্যাপারে যেটা হচ্ছে যে এদের ক্ষেত্রে একটা সুকুক বন্ডের বিষয় আছে। ইভেন ইসলামিক ব্যাংকগুলো সিকিউরিটি কোম্পানি তো আছে, তা আছে আছে। তো ফলে হচ্ছে কি আমি বলবো যে কনভেনশনাল ব্যাংকিংয়ে যারা আজীবন ছিলেন তাদের উপরের দিকে গিয়ে ইসলামিক ব্যাংকিং সম্বন্ধে নলেজ শর্ট থাকতে পারে, কিন্তু যে ইসলামিক ব্যাংকে ঢুকবে তার এটা বাড়তি সুবিধা যে সে কনভেনশনাল ব্যাংকিংয়ের পুরোটাই জানে, সঙ্গে ইসলামিক ব্যাংকিংও জানে। কাজে আমি ক্যারিয়ারের ঘাটতি দেখি না। প্রশ্ন হচ্ছে আমাদের এখানে কালচারটা কি, ইসলামিক ব্যাংকগুলো ইসলামিক আদর্শিকভাবে চলে কি না, আর আমি নিজেও ইসলামিক আদর্শিকভাবে চলতে চাই কি না, এটাও তো ঠিক করতে হবে। আমি কেরিয়ার, আমি হয়তো ভালো বেতন বা ভালো কিছুর জন্য খালি কেরিয়ার বা অন্য চিন্তা করব, কিন্তু আমি এটাকে গড়ে তোলার জন্য ওন করব না অর্গানাইজেশনকে, তাহলে সেই অর্গানাইজেশন বড় হবে কিভাবে? এমপ্লয়িরা ওন না করলে অর্গানাইজেশন তো বড় হবে না। সেটাই আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই। 1 দশক পরে বা 10 বছর পরে বাংলাদেশের শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো, সেগুলোর ফিউচার আপনি কেমন দেখেন? আপনি যদি আইন মানেন, শরিয়া আইন যেভাবে করা যায়, আপনাকে যদি সেন্ট্রাল ব্যাংক সেভাবে সহযোগিতা করে, দেশের কালচারে যদি সেটুকু কভার করা যায়, অ্যাটেনশন থাকে যে না এই দেশে আমরা শরিয়া ভিত্তিক ব্যাংকের লাইসেন্স দিয়েছি, তারা শরিয়া ভিত্তিকই চলুক, এটা হবে প্রথম। দ্বিতীয় হলো ওটার ব্যত্যয় যেন ব্যাংকগুলো না করে, ওটা হলো মনিটরিং করতে হবে। আমি যেন তেনভাবে দিলাম, যেন তেনভাবে চালাইলাম, নাম ইসলামিক রাখলাম, এইভাবে মানুষকে তো আমার মনে হয় না, এটাকে কি ধোঁকা বলবো না কি বলবো, মানুষকে ভুল বোঝানোর কোনো সুযোগ যেন না থাকে। আদর্শিকভাবে যদি হয়, প্রত্যেক ইসলামিক ব্যাংক তো বললাম তো, ইসলামিক ব্যাংকগুলো তো বড় হচ্ছে, এরাও তো ডিভিডেন্ড ঘোষণা করে, এরাও লাভ ঘোষণা করে, সব ব্যাংকই করে। এখন যেই এপিসোড, যে পার্টটা খারাপ হয়ে গেছে, এটা রিপেয়ার করার জন্য এখন কিন্তু আমাদেরকে আরও 2-3 বছর একটু কষ্ট করতেই হবে। এখান থেকে বেরোয় আসতে পারলে আমার মনে হয় খারাপ হওয়ার কোনো কারণ আমি দেখি না। নিঃসন্দেহে জনাব নুরুল আমিন, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। জি, ধন্যবাদ। বাংলাদেশের শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের যে ইতিহাস বা সংস্কৃতি, সেটিকে নিয়ে যদি শুরু থেকে ভাবি তাহলে কিছুটা হতাশই হতে হয়। কারণ আমরা যেই সাফল্য দেখেছি এই ধরনের আর্থিক প্রতিষ্ঠানে, সেটিকে দেখে আসলে বিদেশে আমরা দেখেছি যে এই অনুকরণে আলাদা আলাদা পশ্চিমা বিশ্বে এই ধরনের ব্যাংকিংগুলো শুরু হয়েছিল। অবাক করার বিষয় হচ্ছে আমরাই আমাদের সেই ট্রেন্ড ধরে রাখতে পারিনি নানা কারণে, এবং নৈরাজ্য কিংবা অনিয়মের কারণে, সেটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যার কারণে হয়েছে সেটিকে যে খুঁজে বের করে দরকার, এবং সেগুলোকে যে আসলে একটি আইনের আওতায় এনে সেগুলো সঠিক সমাধান করা দরকার বা কার্যকর উদ্যোগ নেওয়া দরকার, সেটি কিন্তু গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যানও বলছিলেন। তবে তিনি যেটি আশ্বস্ত করেছেন যে সম্ভাবনা নষ্ট হয়ে যায়নি, এটিকে আরেকটু ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে, কিন্তু যে সংস্কারটি দরকার, সবার মানসিকতা বদলানো দরকার, ব্যাংকের টাকা নিয়ে ব্যাংকের টাকা ফেরত দেওয়ার যে চর্চা, সেটি যে আসলে আরও বেশি ওয়াইড স্প্রেড হওয়া দরকার, সেটি নিশ্চিত করা গেলেই কিন্তু বাংলাদেশের শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের যে অবস্থান, সেটি আবারও ফিরে আসবে। আমরাও তেমনটি আশা করি। দর্শক, এতক্ষণ ধরে যারা এই আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।